তো 30 ডেজ অফ মেশিন লার্নিং এর 13তম দিনে সবাইকে স্বাগত। তো আমরা জানি যে এই প্রোগ্রামটা আয়োজন করেছে হচ্ছে kaggle.com। যদি এখন আর রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, তো যারা আগে রেজিস্ট্রেশন করেছে তাদের কাছে kaggle.com প্রতিদিন একটা ইমেল পাঠায়। তো ইমেলে বলা থাকে যে আজকের লেসন কি এবং আজকের এক্সারসাইজ বা চ্যালেঞ্জ সেটা কি। তো এইভাবে আমি প্রতিদিন আসলে আমি যখন শিখছি, তখন আমি যখন কাজটা করছি তখন আমি সেটা লাইভে এসে করছি, যাতে তোমাদের মধ্যে যারা মেশিন লার্নিং নিয়ে আগ্রহী কিন্তু আসলে ঠিক জিনিসটা কিভাবে কি করে বুঝে উঠতে পারছো না, অথবা তোমরা যারা এই কোর্সটা করছো কে গেলে, তারা যাতে আমার সাথে সাথে করতে পারো। তো এখন পর্যন্ত সৌভাগ্যের বিষয় যে গত 12 দিন প্রতিদিনই আমি এটা করতে পেরেছি। তো প্রথমে আমি আসলে নিশ্চিত ছিলাম না করতে পারবো কিনা। আজকে আমাদের 13তম দিন। তো আমি চেষ্টা করব 30 দিনই এই প্রোগ্রামটা চালু রাখতে। যারা আগের ভিডিওগুলো মিস করেছো তারা সেই ভিডিওগুলো দেখতে পারবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গেলে। তো সুমন হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুমন হাসানকে বোধহয় আমি প্রতিদিনই দেখছি মনে হচ্ছে এখানে। তো আজকে আমরা এখন যেই পর্যায়ে আছি, প্রথম দিন তো ছিল একটা একটা ওভারঅল আইডিয়া ওরা দিয়েছিল, তাই না, kaggle.com এ ডে 1-এ। তারপর এক সপ্তাহ ওরা পাইথনের বিভিন্ন টিউটোরিয়াল দিয়েছে, কারণ এই প্রোগ্রামটা হচ্ছে যারা একেবারেই প্রোগ্রামিং পারে না ওদের জন্য। যদিও আসলে 7 দিনে পাইথন শেখা সম্ভব না, কিন্তু পরবর্তী দিনগুলোর কোড বোঝার জন্য যতটুকু দরকার অতটুকু পাইথন ওরা বলে দিয়েছে। এবং তারপর যেটা যে ইন্ট্রোডাক্টরি লেভেলের যে বেসিক মেশিন লার্নিং সেটার উপরে আলোচনা। আর এখন যেটা চলছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের মেশিন লার্নিং এর উপর মাইক্রো কোর্স। তো আমরা কাজ শুরু করে দিই। তো আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় হচ্ছে পাইপলাইন্স। তো আমার কথা বুঝতে বা আমার ভিডিওতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, মেশিন লার্নিং বা পাইথন সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে সেটাও তোমরা করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। In in this tutorial, you will learn how to use pipelines to clean up your modeling code. তো খুবই ভালো। এখন দেখি পাইপলাইন কি জিনিস। তো এর আগে যেহেতু এখানে কোড আছে, আমি প্রথমে যেটা করবো, এটার কপি অ্যান্ড এডিটে ক্লিক করবো, যাতে আমি এটা কি করতে পারি, যাতে আমি এটা এডিট করতে পারি। তো এটা কপি অ্যান্ড এডিটের জন্য এডিটে ক্লিক করার পর এটা চলে আসলো। আমি এটা একটু রান করে দিই, কারণ প্রথমবার রান করতে সময় লাগে। So pipelines are a simple way to keep your data pre-processing and modeling code organized. Specifically, a pipeline bundles pre-processing and modeling steps so you can use the whole bundle as if it were a single step. তো পাইপলাইনটা কি করে, প্রি প্রসেসিং এবং মডেলিং স্টেপ গুলাতে। তো আমরা কি জানি, প্রি প্রসেসিং একটা স্টেপ আর মডেলিং একটা স্টেপ। তো প্রি প্রসেসিং হচ্ছে ডেটাটাকে যখন আমরা মেশিন লার্নিং মডেল দিয়ে ট্রেন করব, তার জন্য মেশিন লার্নিং মডেলের জন্য ডেটাটাকে যেন উপযোগী করা যায় তার জন্য আমার বিভিন্ন রকম কাজ করতে হয়, তাই না। তো সেটা হচ্ছে প্রি প্রসেসিং। আর এই মডেলিং হচ্ছে কি করা, ওই যে মডেলটাকে একটা মডেল অবজেক্ট তৈরি করা, তারপর এটাতে ফিট মেথড কল করা, মানে ট্রেন করা, তারপর প্রেডিকশনটা নেওয়া। তাহলে এই এই জিনিসগুলো একটা বান্ডল করে দেওয়া হচ্ছে পাইপলাইন। সো ইউ ক্যান ইউজ দ্য হোল বান্ডল অ্যাজ ইফ ইট ওয়ার এ সিঙ্গেল স্টেপ। তো এটা এমন ভাবে করে দেবে আমাদের মনে হবে যে পুরো কাজটা একটা সিঙ্গেল স্টেপে করে হয়ে যাচ্ছে। Many data scientists hack together models without pipelines, but pipelines have some important benefits. তো অনেক ডেটা সায়েন্টিস্টই পাইপলাইনটা আসলে ইউজ করে না, কিন্তু পাইপলাইনের খুব গুরুত্বপূর্ণ কিছু সুবিধা আছে। সেগুলা কি জিনিস আমরা জানি। মানে আমরা এই 4টা অপশন, মানে 4টা পয়েন্ট থেকে জানবো। 1 নম্বর হচ্ছে ক্লিনার কোড। Accounting for data at each step of pre-processing can get messy. With a pipeline, you won't need to manually keep track of your training and validation data at each step. কারণ যদি পাইপলাইন না থাকে, আমার তো একটু পরপর চেক করতে হয় যে আমার আসলে ডেটাগুলো ঠিক আছে কিনা, আমি যেই কাজগুলো করতেছি, যে স্টেপগুলো নিচ্ছি, প্রত্যেকটা স্টেপের পরে কিন্তু আমার টেস্ট করে দেখতে হবে। আমি যদিও অনেক সময় না আমি কনফিডেন্ট যে এই স্টেপ এটা করলে এটা হবেই, তারপরেও এনিথিং ক্যান গো রং। সুতরাং আমরা স্টেপগুলো করার পর আবার চেক করে নিতে হবে, টেস্ট করতে হয়। তো পাইপলাইনের ব্যবহারের মাধ্যমে ম্যানুয়াল অনেক টেস্টিং থেকে বাঁচা যায়, বোঝা যাচ্ছে। আর
fewer bugs, there are fewer opportunities to misapply a step or forget a pre-processing step, ঠিক আছে, easier to productionize, তো এটা মানে কি, it can be surprisingly hard to transition a model from a prototype to something deployable at scale. We won't go into the many related concerns here, but the pipelines can help. তো এটা মানে হচ্ছে, আমি তো যখন মডেলিং করব একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে, আমি সাধারণত আমার ল্যাপটপটাই ব্যবহার করব, অথবা ক্লাউডে কোনো নোটবুক ব্যবহার করব, সিএসভি ফাইল কিছু স্যাম্পল নিয়ে তারপর কাজ করব, তারপর যখন আমার আইডিয়াটা স্ট্রং হবে তখন প্রোডাকশন থেকে আমি আরো কিছু ডেটা এনে কাজ করব। তো কাজ টাজ করলাম, মডেল বানাইলাম, ঠিক আছে, কিন্তু আমি যদি এটা প্রোডাকশনে ডিপ্লয় করতে চাই, যেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে রিয়েল টাইম ব্যবহার হবে, সেই জিনিসটা কিন্তু ওই মডেলিং করার মতো অত সোজা না, এবং সেখানে অনেক ইঞ্জিনিয়ারিং স্কিলও লাগে। তো ওরা যেটা বলতেছে যে পাইপলাইন ব্যবহার করলে এই প্রোডাকশনাইজ করাটা, মডেলটাকে প্রোডাকশনে নিয়ে যাওয়ার কাজ করাটা অনেক সহজ হয়। আর মোর অপশনস ফর মডেল ভ্যালিডেশন, আমরা তো জানি যে মডেল ভ্যালিডেশন একটা জিনিস আছে, যে মডেল তৈরি করলাম, ট্রেন করলাম, তারপর এটাকে ভ্যালিডেট করতে হবে যেটার একুরেসিটা কেমন। ইউ উইল সি অ্যান এক্সাম্পল ইন দ্য নেক্সট টিউটোরিয়াল হুইচ কভার্স ক্রস ভ্যালিডেশন। তো এটাও একটা পাইপলাইনের গুরুত্বপূর্ণ জিনিস। তো এই পর্যায়ে এসে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু চেক করি। আসসালামু আলাইকুম, হ্যাঁ কথা বোঝা যাচ্ছে, শুনে ভালো লাগলো। অন্য কোর্সগুলো করাবেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, পাইপলাইনের লিঙ্কটা শেয়ার করার জন্য ধন্যবাদ। তো এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমার যেটা এতক্ষণ পরে মনে হলো আর কি। আমি নিজেও কিন্তু জানি না পাইপলাইন, আমি সম্ভবত এই প্রথম পাইপলাইন সম্পর্কে লেখাপড়া করতেছি। As in the previous tutorial, we will work with the Melbourne housing dataset. We won't focus on the data loading step, মানে ডেটা লোড করার স্টেপটা আমরা ফোকাস না, কারণ এগুলো আমরা আগে শিখে ফেলছি। Instead, you can imagine you are at a point where you already have the training and validation data in xtrain, xvalid, ytrain, yvalid. তারপর একবার কোডটা বলে দিই তোমাদেরকে। ইনপুট প্যান্ডাস এসপিডি, প্যান্ডাস লাইব্রেরিটা আমি ইনপুট করতেছি এবং এটার নাম দিচ্ছি পিডি, যাতে প্যান্ডাস ডট না লিখে পিডি ডট লিখলেই হয়। সাইকিট লার্ন কে সংক্ষেপে এসকে লার্ন। তো এখানে মডেল, এই প্যাকেজটার নাম হচ্ছে এসকে লার্ন। এসকে লার্ন ডট মডেল সিলেকশন থেকে আমি ইনপুট ট্রেন টেস্ট স্প্লিট করতেছি, যাতে আমি ট্রেনিং ডেটা এবং টেস্টিং ডেটাকে স্প্লিট করতে পারি। আর এইটা হচ্ছে আমার ইনপুট ফাইল। ইনপুট ফাইলটা থেকে পিডি ডট রিড সিএসভি কল করে সিএসভি ফাইল রিড করছি এবং রিড করে ডেটাতে রাখতেছি। ডেটা হচ্ছে একটা ডেটা ফ্রেম। ওয়াই হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল, এটা হচ্ছে ডেটার প্রাইস, কারণ প্রাইসটা আমি প্রেডিক্ট করার চেষ্টা করব। যেহেতু আমার টার্গেট ভেরিয়েবলটা চলে আসছে, আমার যে এক্স, এক্স হচ্ছে ফিচার ম্যাট্রিক্স বা ফিচার। তো সেটাকে থেকে আমি কি করছি, ডেটা থেকে প্রাইসটাকে ড্রপ করে দিচ্ছি, কারণ প্রাইসটা তো আর ফিচার না, প্রাইস হচ্ছে টার্গেট ভেরিয়েবল। অন্যান্য ফিচারগুলো ব্যবহার করে আমি টার্গেট ভেরিয়েবলের মানটা নির্ণয় করার চেষ্টা করব। তো এই হইলো বিষয় আর কি। এখন এই যে ট্রেনটা স্প্লিট করে ডেটাটাকে ডিভাইড করতেছে। তারপর ওই যে আমরা এর আগের লেকচারই, মানে 12তম দিনই তো ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করছি, তাই না? তো এখন দেখো, কার্ডিনালিটি মিনস দ্য নাম্বার অফ ইউনিক ভ্যালুস ইন এ কলাম। যে তোমরা যারা 9-10-এ পড়ছো, তোমরা হয়তো সেটের কার্ডিনালিটি সম্পর্কে একটা পরিচিত, তাই না? তো এখানে আমরা কার্ডিনালিটি কি হচ্ছে, যে একটা কলামের কত ধরনের ইউনিক ভ্যালু হইতে পারে। ধরো বাংলাদেশের ডেটা সেট নিয়ে একটা তো ওইখানে বললো যে জেলার নাম। তো জেলার নাম যদি একটা কলাম হয়, তো ওইটার কার্ডিনালিটি কত হবে? 64। মানে আমি যখন ছোট ছিলাম আমার জানা মতো 64টা জেলা, এখন কি আরো বেশি কিনা এটা একটু দেখি তো। আচ্ছা, এখনো কি 64টা জেলাই আছে? যাই হোক, হ্যাঁ। তো এই জেলা যে কলাম, সেটার কার্ডিনালিটি হচ্ছে কত? 64। আবার ধরো সার্কের দেশগুলার জিনিসপত্র নিয়ে একটা ডেটা সেট আছে। তো আমরা জানি সার্কে 7টা দেশ আছে, আফগানিস্তান মনে হয় নাই। তো 7টা দেশ যদি থাকে, ওইখানে যে কান্ট্রি, ওইটার কার্ডিনালিটি কত হবে? ওইটার কার্ডিনালিটি হবে 7, তাই না? মানে 7 রকম ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে। এখন সিলেক্ট ক্যাটাগরিক্যাল কলামস উইথ রিলেটিভলি লো কার্ডিনালিটি। তো ওই ক্যাটাগরিক্যাল কলামকে আমি লো কার্ডিনালিটির যেগুলো, সেগুলারে নিব। তো এখানে এরা 10 ধরে নিছে। তো কেন আমি লো কার্ডিনালিটিটা সিলেক্ট করতেছি? কারণ হচ্ছে ওই কার্ডিনালিটি যদি বেশি হয়, প্রত্যেকটার জন্য তো সে আলাদা আলাদা করে কলাম তৈরি করে, তাই না? যে এখানে যদি
ধরো আমার সার্কিট দেশগুলোর ডেটা তাইলে তাইলে 7টা ডিফারেন্ট হবে, তাই না? যে এটা বাংলাদেশ, তার মানে বাংলাদেশ ঘরে থাকবে 1, বাকি ঘর কোথায় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এগুলো মিয়ানমার কি আছে নাকি, ভুলে গেছি, শ্রীলঙ্কা। তো এগুলোর মধ্যে থাকবে হচ্ছে 0। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা বাংলাদেশের। কিন্তু এখন দেখো, ধরো একটা গ্লোবাল ডেটা সেট, যে পৃথিবীর একটা যে কোনো কান্ট্রি, সব কান্ট্রির পপুলেশন বা অন্য যে কোনো স্ট্যাটিস্টিক্স, তো ওইখানে কান্ট্রি কলামে কয়টা থাকবে? পৃথিবীতে বোধহয় 180-90টার মতো দেশ আছে। তো ওইটার কার্ডিনালিটি কত হবে পৃথিবীতে দেশের সংখ্যা? তো ওইটারে যদি আমি ব্যবহার করতে চাই, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে ওই একটার বদলে 190টা কলাম তৈরি হয়েছে। আবার এখানে যদি রো থাকে হচ্ছে এরকম ধরো 1 লক্ষ, মানে প্রতি লক্ষ রো এর জন্য আবার এক্সট্রা ঘর লাগতেছে কত? এই 190টা। তো এখানে বিশাল পরিমাণ ডেটা ইয়ের দরকার হবে আর কি। তো এই জন্য আমরা লো কার্ডিনালিটি যেগুলো, সেগুলোই সিলেক্ট করব। তো ওরা আমাদেরকে যেটা সাজেস্ট করতেছে, এক জায়গায় বলছিল যে 15-র নিচে রাখতে, এবং ওরা যেখানে কোড ইমপ্লিমেন্ট করতেছে সেখানে ওরা 10-এর নিচে রাখতেছে। তো এটা আমার নির্ভর করবে ডেটা সেটের উপরে, এবং এটা কতটা গুরুত্বপূর্ণ। আমার যদি এমন মনে হয় যে একটা জিনিস আছে সেটা কার্ডিনালিটি 20 এবং এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, তখন আসলে এটা আমি ব্যবহার করব। যদিও ওরা আমাকে বলছে যে 15-র নিচে রাখতে, কিন্তু তার মানে এটা রাখতেই হবে। এটা ব্যবহার করে দেখবো, যে মডেলে অ্যাপ্লাই করে দেখবো যে মডেলটা কেমন পারফর্ম করে, আবার এটা ব্যবহার না করে দেখবো যে কেমন পারফর্ম করে। সুতরাং বিভিন্নভাবে ট্রাই করে মডেলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এখন আসো যে নিউমেরিক্যাল কলাম কোনগুলা। তো নিউমেরিক্যাল কলাম হচ্ছে যেগুলো ডেটা টাইপ হচ্ছে int64 অথবা float64, and keep selected columns only। তাহলে আমি কি কি কলামগুলো আমি করব? যেগুলো আমার এই যে ক্যাটাগরিক্যাল কলাম প্লাস নিউমেরিক্যাল কলামস। কিন্তু মনে রাখতে হবে ক্যাটাগরিক্যাল কলামে কিন্তু সব ক্যাটাগরিক্যাল কলাম নাই, যেগুলোর কার্ডিনালিটি less than 10 সেগুলো আছে। তাহলে আমার এটা হয়ে গেল। তো এটা হওয়ার পর এক্সট্রেনটা আমি দেখতে পারি এটার চেহারাটা একটু দেখার জন্য। তো এটা হচ্ছে এই প্রথম যে সংখ্যাগুলো, এটা হচ্ছে ইন্ডেক্স। টাইপ, মেথড, এগুলো হচ্ছে বিভিন্ন কলামের নাম। উই কনস্ট্রাক্ট দ্য ফুল পাইপলাইন ইন 3 স্টেপস। এখন পুরো পাইপলাইনটা আমরা 3টা স্টেপে কনস্ট্রাক্ট করতে পারি। তো তোমাদের কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তৌহিদুল ইসলাম বলছে যে এখন 195টা দেশ আছে পৃথিবীতে। যাই হোক, ভালো। Step 1, define pre-processing step. Similar to how a pipeline bundles together pre-processing and modeling steps, we use the column transformer class to bundle together different pre-processing steps. The code below. তো আমরা কি করব? প্রি প্রসেসিং এর যে বিভিন্ন স্টেপ গুলো আছে সেগুলোকে একসাথে বান্ডেল করব, এবং এই জন্য আমরা ইউজ করবো কি কলাম ট্রান্সফরমার। তো এটা কোত্থেকে the code below imputes missing values in numerical data and imputes missing values and applies a one hot encoding to categorical data। এই কোডটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা যদি মিসিং থাকে সেটাতে ইমপিউট করে। তো ইমপিউটেশন কি জিনিস আমরা দেখেছি আগে। আর ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে সে কি করে? ওয়ান হট এনকোডিং করে আর মিসিং ভ্যালুটাকে সে ইমপিউট করে। এখন ধরো যে তোমার মনে হতে পারে ক্যাটাগরিক্যাল ক্ষেত্রে, ডেটার ক্ষেত্রে ইমপিউট করা যায় কিভাবে? অনেকভাবেই করা যায়, যেমন ফ্রিকোয়েন্সি দিয়ে করা যায়। ধরো এখানে আমার একটা বিভিন্ন জেলার ডেটা সেট আছে, তো দেখা গেল কিছু কিছু ডেটা মিসিং। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি যে যেই জেলাটা সবচেয়ে বেশি, তো তো কারোর যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে জেলাটা মিসিং থাকে, তখন আমি হয়তো বলে দিতে পারি যে এই বেশিরভাগেরই যেহেতু এই জেলা, ওর হয়তো এই জেলাটা হতে পারে। এবং তারপরে আবার এটা আরেকটা স্টেপ করা যায় যে এই ডেটা নিয়ে যে আমি খুব বেশি কনফিডেন্ট না যে আসলে কি তার অরিজিনাল জেলাটা কি মিসিং ছিল, সেটা ট্রু ফলস করে দিতে পারি। তো এটাও কিন্তু আগের লেকচারে আমরা দেখেছি, মানে লেকচার 12। তাহলে দেখো যে sklearn ডট কম্পোজ থেকে কলাম ট্রান্সফরমার ইম্পোর্ট করলো, sklearn ডট পাইপলাইন থেকে করলো পাইপলাইন, ইম্পিউট থেকে গুলো সিম্পল ইম্পিউটার, আর প্রি প্রসেসিং থেকে করলো ওয়ান হট এনকোডার। এগুলো দিয়ে কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে না। তুমি যখন কাজ করবা এই কোডগুলো সেভ করে রাখবা, তুমি যখন নেক্সট প্রজেক্ট করবা তুমি আগের প্রজেক্টের কোড থেকে এটা করবা। এবং যখন প্রয়োজন হবে অবশ্যই আমাদের গুগল আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, তাই না? অ্যান্ড প্রি প্রসেসিং ফর নিউমেরিক্যাল ডেটা, প্রথমে আমি সিম্পল ইউ ইম্পিউটার ইয়ে করলাম। ওর স্ট্র্যাটেজি বিভিন্ন রকম ছিল, তাই না? মিডিয়ান একটা ছিল, মিন একটা ছিল,
এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট স্ট্র্যাটেজিটা কি সেটা আমি জানি না, এটা পরে আমরা সময় পেলে গুগল করে দেখব। তো এটা নিয়ে আমার অত চিন্তা নাই, কারণ আমাদের মূল মনোযোগ হচ্ছে পাইপলাইন। তো আমি একটা নিউমেরিক্যাল ট্রান্সফরমার তৈরি করলাম, সিম্পল ইম্পিউটার। ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার করলাম কি, যে পাইপলাইন পাইপলাইন একটা অবজেক্ট আমি তৈরি করতেছি এখানে, এবং এখানে আমি স্টেপস নামে একটা লিস্ট তৈরি করতেছি। এটা হচ্ছে একটা লিস্ট। স্টেপস লিস্টের প্রথম উপাদানটা হচ্ছে একটা টাপল। প্রথমে আমি বলে দিলাম যে এটার নামটা হচ্ছে ইম্পিউটার, এবং এটার কাজ হচ্ছে কি সিম্পল ইম্পিউটার, স্ট্র্যাটেজি হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট। এখানে কিন্তু কনস্ট্যান্ট ছিল। তো যাই হোক, এটা ছিল নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে। আর ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে প্রথমে এটা এটা ইম্পিউটারের মধ্য দিয়ে যাবে, মানে যদি যেখানে মিসিং ডেটা পাবে তার বদলে মোস্ট ফ্রিকোয়েন্ট ব্যবহার করবে। তাহলে এটা আমার, তো আমি একটু আগে যে উদাহরণ দিলাম জেলার উদাহরণ, এটার সাথে মিলে গেছে। যে যেসব ধরো যাদের যাদের জেলা মিসিং ছিল, এখানে দেখা যাচ্ছে না বেশিরভাগ মানুষ হচ্ছে কুমিল্লার, তাইলে কারোর যদি জেলা মিসিং থাকে তাহলে আমি তার জেলার নাম বসাই দেবো কুমিল্লা। যদিও এটা সঠিক না, কিন্তু এরকম করে অনেক সময় মিসিং ভ্যালু হ্যান্ডেল করা হয়, তাই না? আমরা আগে দেখেছি, আগের দিনই মিসিং ডেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। আবার আরেকটা স্টেপ আমরা কি বললাম, ওয়ান হট এনকোডার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার, এটা হচ্ছে নিউমেরিক্যাল ট্রান্সফরমার। নিউমেরিক্যাল ট্রান্সফরমার আছে একটা স্টেপ, আর ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার আছে দুইটা স্টেপ। এবার আসো প্রি প্রসেসর কলাম ট্রান্সফরমার। এখন বান্ডেল প্রি প্রসেসিং ফর নিউমেরিক্যাল এন্ড ক্যাটাগরিক্যাল ডেটা। তাইলে নিউমেরিক্যাল ডেটার যে ট্রান্সফরমার আর ক্যাটাগরিক্যাল, এটারে আমরা এখন একসাথে করতেছি। যে এই কলাম ট্রান্সফরমারে ট্রান্সফরমারটা কি, প্রথমটার নাম হচ্ছে নাম, এটা হচ্ছে এটা হচ্ছে নিউমেরিক্যাল ট্রান্সফরমার, এটা আছে এখানে, এবং এটা কোনগুলারে ট্রান্সফর্ম করবে, নিউমেরিক্যাল আন্ডারস্কোর কলস। অর্থাৎ এই যে নিউমেরিক্যাল যে কলামগুলো এইগুলো আছে ট্রান্সফর্ম করবে, তাহলে পরেরটা কারে করবে, ক্যাটাগরিক্যাল যে কলাম আছে এটাকে ট্রান্সফর্ম করবে। তো এই ট্রান্সফরমেশন গুলা নিয়ে আমি, বা ট্রান্সফরমার গুলাকে নিয়ে আমি প্রি প্রসেসরটা তৈরি করে ফেললাম, তাই না? এখন আসো ডিফাইন দ্য মডেল। তো আমরা কিভাবে মডেল তৈরি করি? তোমরা ইতিমধ্যে জানো যে from sklearn.ensemble import random forest regressor মডেল কি করতেছি, আমি একটা র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর মডেল তৈরি করছি এখানে, এবং এখানে দুইটা প্যারামিটার পাঠাচ্ছি। তো প্যারামিটার গুলো আপাতত গুরুত্বপূর্ণ না, এবং তোমরা আগের ক্লাসগুলো যারা করেছো তোমরা জানো যেগুলোর মানে কি। এবং এবার হচ্ছে মডেল তৈরি হলো, ক্রিয়েট অ্যান্ড ইভালুয়েট দ্য পাইপলাইন। এখন আমাদের স্টেপ 3। So finally, we use the pipeline class to define a pipeline that bundles the pre-processing and modeling steps. There are a few important things to notice. তা ফাইনালি আমরা কি করব, আমরা পাইপলাইন ক্লাস দিয়ে ডিফাইন এ পাইপলাইন দ্যাট বান্ডেলস দ্য প্রি-প্রসেসিং এন্ড মডেলিং স্টেপ। আগের তো আমরা প্রি-প্রসেসিং করছি ডেটাকে, তাই না? যে মিসিং ডেটাকে হ্যান্ডেল করছি, আবার হট এনকোডিং, ওয়ান হট এনকোডিং করছি, আর এখন হচ্ছে এই প্রি-প্রসেসিং এবং মডেলিং স্টেপটাকে আমি একসাথে আনবো। তো কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তো কি জিনিস? উইথ দ্য পাইপলাইন we pre-process the training data and feed the model in a single line of code. In contrast, without a pipeline, we have to do imputation, one-hot encoding, and model training in separate steps. These become especially messy if we have to deal with both numerical and categorical variables. So, ঠিক আছে? And with the pipeline, we supply the unprocessed features as valid to the predict command, and the pipeline automatically pre-processes the features before generating predictions. তো আমরা যখন ট্রেনিং করার সময় তো প্রথমে আমার প্রি প্রসেসিং করি, তারপর মডেল দিয়ে মডেলের যে ফিট কল করে ট্রেনিং করি, তাই না? তারপর তো আমরা যখন ভ্যালিডেশন করি তখনও তো আমার ভ্যালিডেশনের জন্য ওই ডেটাটাকে আবার প্রি প্রসেসিং এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু আমরা যখন পাইপলাইন ব্যবহার করব তখন এটাকে আমার প্রি প্রসেস করতে হবে না, আমরা আনপ্রসেস ফিচার গুলাকেই পাঠাবো, এই পাইপলাইন সেটা হ্যান্ডেল করবে। However, without a pipeline, we have to remember to pre-process the validation data before making predictions. কিন্তু পাইপলাইন ব্যবহার না করলে এই কাজগুলো নিজের করতে হতো। তো আমার এটা দরকার, মিন অ্যাবসলিউট এরর। তাহলে মাই পাইপলাইন হচ্ছে কি বান্ডল প্রি-প্রসেসিং এন্ড মডেলিং পাইপলাইন। আমি একটা পাইপলাইন তৈরি করতেছি। স্টেপস কি? স্টেপস হচ্ছে একটা লিস্ট। প্রথম স্টেপসটা হচ্ছে কি, প্রি প্রসেসর, মডেল হচ্ছে মডেল। এবার আমি প্রি প্রসেসর এবং মডেল এই দুটাকে একসাথে বান্ডেল করে দিচ্ছি একটা পাইপলাইন ইউজ করে, এটার নাম দিচ্ছে মাই পাইপলাইন।
এখন আমি যদি জাস্ট মাই পাইপলাইন ডট ফিট করি, ডট ফিট কল করলে এক্স ট্রেন ওয়াই ট্রেন, যেটা মডেলটা ফিট হয়ে গেল বা ট্রেন হয়ে গেল। আবার আমি যখন প্রেডিক্ট করবো তখন জাস্ট এক্স ভ্যালিড করবো, তো আলাদা আলাদা করে আমার আর কাজগুলো করতে হচ্ছে না। তো একবার এই পাইপলাইন তৈরি করার ফলে আমি বারবার ইউজ করতে পারতেছি। ইভ্যালুয়েট দ্য মডেল হচ্ছে স্কোর, মিন অ্যাবসলিউট এরর, এক্স ওয়াই ভ্যালিড, প্রেডিকশন। এবার আমার একটা ইয়েটা আসবে কতটুকু এরর, আমি এটা মনে হয় চালাই নেই, এই অংশটা চালাতে হবে এবং তারপর এটা চালাতে হবে। এটা কিন্তু মেলবোর্নের ডেটা সেট, এটার এররটা বেশি, 1,60,679। এন্ড কনক্লুশন, আমরা কি উপসংহারে বুঝতে পারি? পাইপলাইন্স আর ভ্যালুয়েবল ফর ক্লিনিং আপ মেশিন লার্নিং কোড অ্যান্ড অ্যাভয়েডিং এরর্স অ্যান্ড আর স্পেশালি ইউজফুল ফর ওয়ার্কফ্লোস উইথ সফিস্টিকেটেড ডেটা প্রসেসিং। তো এখানে এটা তো রিলেটিভলি সিম্পল এক্সাম্পল, তাই না? আমাদের যখন আরো জটিল জিনিসপত্র নিয়ে কাজ করব, যেখানে হয়তো তোমার 100 লাইন বা 50 লাইন কোড আছে যেটা ডেটা প্রি প্রসেসিং করে, তো এখানে একবার কাজগুলো ঠিক মতো করে পাইপলাইন ইউজ করলে আর তোমার ওই চিন্তা করা লাগবে না, আপনি এটা অনেক সুবিধা দিবে আমাদেরকে। তো এখন আমরা এক্সারসাইজ করব। এক্সারসাইজ করার আগে দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। না, তোমাদের কোনো প্রশ্ন নাই, তো ঠিক আছে, আমরা এক্সারসাইজ শুরু করে দিচ্ছি। আমি আগে সেট আপ করতেছি এবং আমরা ওই যে প্রতিদিন যে হাউজিং প্রাইস ডেটা নিয়ে কাজ করি, আইওয়ার আমেরিকার, ওইটা নিয়ে কাজ করব। তো এখানে কি হচ্ছে, যে ট্রেন্ড স্প্লিট এক্স ফুল, এখানে হচ্ছে পুরো ট্রেনিং ডেটাটা এখানে নিচ্ছি, আর টেস্টিং ডেটাটা নিচ্ছি হচ্ছে এক্স টেস্ট ফুলের মধ্যে, এবং তারপর ওই অন্যান্য ক্যাটাগরিক্যাল কলাম কোনগুলো, নিউমেরিক্যাল কলাম কোনগুলো, সেইগুলো আমরা নিচ্ছি। এবং নিয়ে আমরা যদি দেখতে চাই এক্সট্রিনটা কেমন, এক্সট্রিন হচ্ছে এরকম। এখানে যে যে তিনটা সাইন আছে, এটা মানে হচ্ছে এখানে কিন্তু আরো অনেক জিনিস আছে, সবগুলা স্ক্রিনে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ 76টা কলাম মোট। তো আমরা তো একসাথে স্ক্রিনে 76টা কলাম দেখতে পারি না, তাই না? তো সমস্যা নাই, এখন আমরা আমাদের কাজে চলে যাই। এখন হচ্ছে কি, next code cell uses code from the tutorial to preprocess the data and train a model. Run this code without changes. তো এটা আমরা কি করতেছি, এই যে একটু আগে যে টিউটোরিয়ালটা করলাম ওইখান থেকেই দেখো যে একই জিনিস ইউজ করা হয়েছে, কলাম ট্রান্সফর্মার, পাইপলাইন, সিম্পল ইম্পিউটার, ওয়ান হট এনকোডার। তো এই জিনিসগুলো ইউজ করে প্রথমে নিউমেরিক্যাল ট্রান্সফর্মার তৈরি করতেছি, ক্যাটাগরিক্যাল ট্রান্সফর্মার তৈরি করতেছি। তো নিউমেরিক্যাল ট্রান্সফর্মার একটা জিনিসই আছে, ক্যাটাগরিক্যাল ট্রান্সফর্মারে একাধিক জিনিস আমরা পাইপলাইনের মাধ্যমে যুক্ত করে দিচ্ছি। প্রথমে একটা ইম্পিউটার, তারপর হচ্ছে ওয়ান হট এনকোডিং, তারপর আমরা এই প্রি প্রসেসিং স্টেপটাকে প্রি প্রসেসর নাম দিচ্ছি। এটা হচ্ছে একটা কলাম ট্রান্সফর্মার, যে বান্ডল প্রি প্রসেসিং ফর নিউমেরিক্যাল অ্যান্ড ক্যাটাগরিক্যাল ডেটা। তো ট্রান্সফর্মার গুলা কি কি, এই যে এটা একটা, এটা একটা, এনইউএম দিয়ে বোঝাচ্ছে নিউমেরিক্যাল, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। তো আমরা মডেলটা ডিফাইন করতেছি, তারপর পুরাটাকে সিএলএফ একটা নাম দিচ্ছে, পাইপলাইন অবজেক্ট তৈরি করতেছে। আমার স্টেপ কি, প্রথমে স্টেপটা হচ্ছে প্রি প্রসেসিং এর মধ্যে দিয়ে যাবে, তারপর আমি মডেলিং করব। এবং এটা যখন তৈরি হয়ে গেল তখন আমি সিএলএফ ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন, আবার আমরা যখন প্রেডিক্ট করবো সিএলএফ ডট প্রেডিক্ট এক্স ভ্যালিড। তো এমএই হচ্ছে কি, মিন অ্যাবসলিউট এরর, ওয়াই ভ্যালিড প্রেডিকশন, এটা হচ্ছে 17,881। দিস কোড yields a value around 17,882 for the mean absolute error. In the next step you will amend the code to do better. এখন আমাদের কি করতে হবে, এই কোডটার পারফরমেন্স একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। এই পারফরমেন্স মানে কিন্তু রান টাইম পারফরমেন্স না, এটা হচ্ছে গিয়ে মডেলের একুরেসি কমাইতে হবে আর কি। পাইপলাইন ডেটা প্রসেস করবে, পাইপলাইন আসলে ডেটা প্রসেস করে না। পাইপলাইন যেটা করে, যে ডেটা প্রসেসিং স্টেপ গুলাকে একসঙ্গে করে, যাতে আমি ওই একটা নাম ব্যবহার করে কাজ করতে পারি। আবার আরেকটা পাইপলাইন আমি তৈরি করছি, সেটা হচ্ছে যে ডেটা প্রসেসিং স্টেপের যেই পাইপলাইন, ওইটার সাথে মডেলিং এর যে কাজটা, মডেল তৈরি করার কাজটা, এইগুলো একসাথে যুক্ত করে দিছি। তার ফলে আমি যখন নতুন একটা ডেটা দিব, যেমন আমরা ধরো ভ্যালিডেশনের জন্য বললাম যেটা করো, তখন সে কি করবে, তখন সে ওই পাইপলাইনে যে কাজগুলো বলে দেয়া আছে ওই কাজগুলো এক্সিকিউট করবে। এটা যদি করা না, এটা যদি
আমরা পাইপলাইন ব্যবহার না করতাম, তাহলে ওই কোডগুলি কপি করে আমার আবার করতে হতো যে আচ্ছা ঠিক আছে এটা এইভাবে ইয়ে করতে হবে। আর সুজন বৈরাগীর কি ভ্যালু এরর? হ্যাঁ, এটা হচ্ছে এই যে তোমার যে কোডে যে ইন্ট কার্ড, তো এখানে কার্ডে যদি কে থাকে, কেটারে তো তুমি ইয়ে করতে পারবা না, ইন্টিজারে কনভার্ট করতে পারবা না। তো তুমি ইন্টিজারে কনভার্ট করতে পারবা যদি এটা আসলে এই কার্ড একটা স্ট্রিং থাকে, যেখানে ধরো তুমি 1 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত করতে পারবে, কিন্তু এইস কিং জ্যাক কুইন ওই কার্ডগুলার এইভাবে করা যাবে না, ওইগুলাকে তোমার আলাদা হ্যান্ডেল করতে হবে। It is now it's your turn. In the code cell below, define your own pre-processing steps and random forest model. Fill in values for the following variables: numerical transformer, categorical transformer, or model. To pass this part of the exercise, you need only define valid pre-processing steps and a random forest model. তো random forest model আমার already input করা আছে, সব জিনিস ইম্পোর্ট করা আছে, তাহলে আমার নিউমেরিক্যাল ট্রান্সফরমারটা কি হবে? নিউমেরিক্যাল ট্রান্সফরমারটা হচ্ছে কি জিনিস? সিম্পল ইম্পিউটার স্ট্র্যাটেজি কনস্ট্যান্ট। তো এটা আমরা দিলাম যে এখানে হচ্ছে আমার নিউমেরিক্যাল ট্রান্সফরমার হচ্ছে এটা সিম্পল ইম্পিউটার স্ট্র্যাটেজি কনস্ট্যান্ট। এরপর হচ্ছে ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার। ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার কি ছিল আমার? এই ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমারে তো আমার দুইটা কাজ ছিল, তাই না? ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার ছিল একটা পাইপলাইন, যেখানে প্রথমে আমি সিম্পল ইম্পিউটার তারপর 1 হট এনকোডার ব্যবহার করছি। তো এটা কপি করে দিচ্ছি, এটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার, একটা পাইপলাইন হইল, তো খুবই ভালো। এখন এখন এই যে প্রি প্রসেসর কি জিনিস? এই যে কলাম ট্রান্সফরমার, এখানে হচ্ছে ওরা প্রি প্রসেসিং স্টেপ গুলাকে একটা বান্ডেল করছে। একটা হচ্ছে নাম, একটা হচ্ছে ক্যাট, নিউমেরিক্যাল ট্রান্সফরমার, ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার, নিউমেরিক্যাল কলামস, ক্যাটাগরিক্যাল কলামস। এবার মডেল, মডেল হচ্ছে কি র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর। এটা আমরা কপি করে ফেলি। এটা হচ্ছে আমার মডেল। তো এতটুকু করতে পারলি নাকি হবে? কারেক্ট। তো এটাই আমার কাজ, মানে যেটা করলাম এটা আসলে এই কাজটা আমি তো কপি করে করছি। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন আমি বুঝতে পারছি কিনা যে আসলে প্রি প্রসেসিং ফর নিউমেরিক্যাল ডেটা আসলে কোন কাজটা। এই কাজটা হচ্ছে প্রি প্রসেসিং ফর নিউমেরিক্যাল ডেটা। এই কাজটা কি? এই কাজটা হচ্ছে প্রি প্রসেসিং ফর ক্যাটাগরিক্যাল ডেটা। আর এই কাজটা কি? এটা হচ্ছে এই দুইটা প্রি প্রসেসিং স্টেপকে বান্ডেল করে একটা প্রি প্রসেসরের মধ্যে আনা, আর এখানে মডেলটা তৈরি করা। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। এবার পার্ট বি, রান দ্য কোড সেল উইদাউট চেঞ্জেস। এটা আমরা ইয়ে করতে হবে। তাহলে আমি এখন এই যে পাইপলাইন তৈরি করতেছি, পাইপলাইন স্টেপস প্রিপ্রসেসর, মাই পাইপলাইন ডট ফিট প্রেডিক্ট স্কোর। এখন to pass this step you need to have defined a pipeline in part A that achieves lower MA than the code above. You are encouraged to take your time here and try out many different approaches to see how low you can get the MA. আচ্ছা, তো এখানে আমার কিছু কাজ করতে হবে। সেই কাজগুলা কি? আমি এখানে যেই মডেলটা, এটা তো ওরা তৈরি করে দিচ্ছে এবং এটার এমএই তো এত 17,861 সামথিং, মানে 17,862। তো এইখানের এই কাজটা আমি করার পর আমি যদি এখানে কোনো চেঞ্জ না করি, তাহলে দেখো 17,861, ঠিক আছে, মানে এই আগের ভ্যালুটাই আছে, মানে আমি এখানে কোনো চেঞ্জ করি নাই। তো আমার এখন টার্গেটটা হচ্ছে যে আমার মডেলটার একুরেসি বাড়ানো, মানে এই ভ্যালুটা যাতে আর একটু কমে। এই জন্য আমার কি করতে হবে? আমার এই যে নিউমেরিক্যাল ট্রান্সফরমার, ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমার, এক্ষেত্রে আমি চেঞ্জ করে দেখতে পারি, আবার মডেল যেটা আছে ওইটাও চেঞ্জ করে দেখতে পারি। তো মডেলের ক্ষেত্রে আমরা তো বলছিলাম যে এন এস্টিমেটরস, এটা বিভিন্ন ভ্যালু আমরা টেস্ট করে দেখতে পারি। তো
তো কোনো এক জায়গায় হয়তো আমরা টেস্ট করে দেখছি যে 100 ইউজ করলে ভালো। তো সমস্যা নেই, আগে আমরা দেখি যে নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে এই কনস্ট্যান্টের বদলে আমি যদি দেই মিডিয়ান, এই মিডিয়ান জিনিসটা কি জিনিস? মিডিয়ান তো বললাম যে অনেকগুলো ভ্যালু যদি থাকে ছোট থেকে বড় সর্ট করলে একদম মাঝামাঝি যে ভ্যালুটা সেটা হচ্ছে মিডিয়ান। তো আমি যদি মিডিয়ান ইউজ করি তাহলে, আর স্ট্র্যাটেজি এটার ক্ষেত্রে মোস্ট ফ্রিকোয়েন্ট, এটা মোস্ট ফ্রিকোয়েন্টই রাখতে চাই। তাহলে এখন দেখি আমার কি হয়। এখন দেখো 17,861 চেয়ে কমে কিনা। 17,553। তো এটা কিন্তু বিরাট সাফল্য আমার। আমার সাথে তোমরা শুরু করো, মানে এখানে এর আগে যে স্ট্র্যাটেজি কনস্ট্যান্ট ছিল এটার মানে ছিল কি, যে যেসব জায়গায় মিসিং ভ্যালু আছে, ধরো ছাত্রছাত্রীর পরীক্ষার নাম্বার, তো আমার হয়তো 10,000 ছাত্রছাত্রীর পরীক্ষার নাম্বার চলে আসছে, এর মধ্যে দেখা গেল যে না, এই দেখা যাচ্ছে 9,600 ছাত্রছাত্রীর নাম্বারই আছে কিন্তু 400 ছাত্রছাত্রীর নাম্বার মিসিং। কিন্তু এইটা দিয়ে আমি আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রিলেটেড একটা রিসার্চ করতেছি, একটা মডেল তৈরি করতেছি একটা কিছু করার জন্য। এখন এই যে আমার কাছে যে 10,000 ছাত্রছাত্রীর ডেটা আসলো, এখন যদি ধরো তাদের গণিত পরীক্ষার নাম্বার, তো এটা তো আমার রিসার্চের একটা ধরো ইম্পর্টেন্ট কাজ যে ওরা ম্যাথমেটিক্স এর কিরকম পরীক্ষা নাম্বার পাইলো। এখন দেখা যাচ্ছে 9,600 শিক্ষার্থীর ডেটা ঠিক মতো আছে, 400 শিক্ষার্থীর ডেটার ক্ষেত্রে মিসিং আছে। এখন আমি যদি প্রথম সহজ সরল সহ রাস্তা অবলম্বন করে, যে না আইসা গণিত পরীক্ষার নাম্বার মিসিং আছে এটা বাদ, তো এটা তো আসলে ভালো পদ্ধতি না। এটা আমরা আগের দিনের ভিডিওতে দেখেছি। আগের দিনের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা দেখো নাই তোমরা ইউটিউবে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও ডে 12 এর ভিডিওটা। তো এখন যেই 400 জনের ডেটা মিসিং, এখন তাদের এখানে আমি কি ভ্যালুটা ব্যবহার করব? আমি যদি বলি কনস্ট্যান্ট, আচ্ছা সবাইকে 40 পাওয়া দিই, পাস করাই দিই, 40 না 33 আমি জানি না এখন কততে পাস। হ্যাঁ ঠিক আছে। বা আমি বললাম না কনস্ট্যান্ট, যাদের ডেটা মিসিং ধরে নিব সবাই 100 পাইছে। অথবা আমি এরকম বলতে পারি যে যাদের ডেটা মিসিং তাদেরকে ধরে নিব যে 0 পাইছে। তো এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু ব্যবহার করতে পারি, এটা একটা এরকম। আর আরেকটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, যে সকল ছাত্রছাত্রীর নাম্বার গুলো যদি আমি সর্ট করে দেখাচ্ছি, মিনিমাম পাইছে 10, ম্যাক্সিমাম পাইছে এত, তো এই সব সব ছাত্রছাত্রীর নাম্বার সর্ট করার পর দেখা গেল আমার মিডিয়ান হচ্ছে মানে 9,600 শিক্ষার্থীর নাম্বার আমার কাছে আছে, তাই না, গণিত পরীক্ষার নাম্বার। তাহলে এইখানে যাবে হচ্ছে এই 4,800, এখানে যাবে 4,800। তাহলে এই নাম্বারটা কত, কোন নাম্বারের থেকে 50% শিক্ষার্থী এই নাম্বারের চেয়ে কম নাম্বার পাইছে, 50% শিক্ষার্থী এই নাম্বারের চেয়ে বেশি নাম্বার পাইছে। তাহলে আমি মিডিয়ানটা এখানে ব্যবহার করতে পারি, এবং আমরা দেখতেছি কনস্ট্যান্টের বদলে মিডিয়ান ব্যবহার করলেই আমার এই 17,862 থেকে কমে ডেটা চলে আসলো 17,553। এটা খুবই ভালো। এখন আমি দেখি আচ্ছা মিডিয়ান ইউজ না করে মিন যদি ইউজ করতাম, মানে গড় ইউজ করতাম, যে গড় নাম্বার হয়তো সবার 60, তাহলে এটা কেমন হইতো? আমার ধারণা এটা ভালো হবে না, কিন্তু আমরা ট্রাই না করে তো বলতে পারবো না, তাই না? 17,553 এটা হচ্ছে কমে না বাড়ে দেখি। 17,648, মানে মিনটা ইউজ করা স্টিল কনস্ট্যান্ট ইউজ করার চেয়ে ভালো, কিন্তু মিডিয়ান ইউজ করলে আমরা আরো ভালো পাচ্ছি, তাই না? যেখানে মড ইউজ করা যায় নাকি মোস্ট ফ্রিকুয়েন্ট ইউজ করা যাচ্ছে, মোস্ট ফ্রিকুয়েন্ট যদি দেখি যে আরেকটা কাজ করতে পারি, যেই নাম্বারটা সবচেয়ে বেশি মানুষ পাইছে, তা আমরা জানি মিনের চেয়ে মিডিয়ান ভালো, মোস্ট ফ্রিকুয়েন্ট ইউজ করলে কেমন হয় এখানে? যে আমার যে 400 ছাত্রছাত্রীর ডেটা মিসিং, বাকিদের থেকে আমি দেখলাম যে যেই নাম্বারটা সবচেয়ে বেশি পাইছে, এখন এটা আবার 0 হইতে পারে, 100 হইতে পারে না, 100 হওয়ার সম্ভাবনা নাই। তো আমার মনে হয় না এটা খুব ভালো রেজাল্ট দিবে, তারপরে পরীক্ষা করে দেখি। এটা মিনের চেয়ে ভালো কিন্তু মিডিয়ানের চেয়ে ভালো না, তাহলে আমরা মিডিয়ানটাই রাখি, মিডিয়ান। তো এখানে আমি একটু উন্নতি করে ফেললাম। তো এই বিষয়ে তোমাদের কোনো মতামত আছে কিনা? সুমন আছে, আমাদের ইলেকট্রনিক শোরুম আছে যেটাতে আমরা ফিক্সড বেসি সেল করি। আমি যদি আমাদের শোরুমের অ্যাটলিস্ট লাস্ট 10 এর মেমো ঠিক থেকে প্রতিদিনের সেলের ডেটা নিয়ে এভাবে প্রেডিক্ট করি, তাহলে কি অনেককে বলতে পারবো যে ফিউচারে কোন মান্থে কেমন বিক্রি হতে পারে?
কোন মান্থের জন্য কি পরিমাণ প্রোডাক্ট স্টক করা দরকার। ইয়েস, এটা খুবই ভালো একটা ইউজ কেস বলছো তুমি। তো এটা নিয়ে তুমি পরে আর একটু কমেন্ট করো, অনুষ্ঠানের শেষ দিকে যদি সময় পাই একটু আলোচনা করব। আচ্ছা, এখনই আমি বলে নিই, তো তোমরা জানো যে আমার আর তাহমিদ রাফির আমাদের আছে কি ডিমিক প্রকাশনী। যদি এটা সরাসরি পরিচালনা করি না, যেহেতু আমরা বিদেশে থাকি, আমি অস্ট্রেলিয়া থাকি, রাফি আমেরিকায় থাকে, কিন্তু এটা আমাদের পরিচালনা করে আরেকজন। তো এবার তো আর বইমেলা ওইভাবে হয় নাই। গত বছর যখন বইমেলা হয়েছিল করোনার আগে, তখন বইমেলা শুরুর দিকে বললো যে এবার তো অনেক টাকা লাগবে, অনেক টাকার বই ছাপাইতে হবে। কারণ কি, এবার কারা নাকি টার্গেট নিচ্ছে যে এরকম 20 লাখ 30 লাখ না চাই একটা এত বিশাল একটা টাকার বই সেল করবে। তো নিশ্চয়ই ভালো, মানে টার্গেট থাকা তো ভালো। আর তোমার তো গত 2 বই মেলার ডেটা আছে, তো তা আছে। আর গত 2 বছরে যে ডেটা বিক্রি হয়েছে বইয়ের প্রতি মাসে, সেই ডেটা আছে, তো সেটা আছে, এবং সেটা একটা এক্সেল স্প্রেডশিটেই ওর কাছে আছে। তারপর আমি ডেটা নিয়ে ওর সাথে বসলাম, আমি বসে দেখলাম যে নিশ্চয়ই এখান থেকে আমি অবশ্য মেশিন লার্নিং ইউজ করি নাই, মাথার মধ্যে যে মেশিন আছে ওইটা ব্যবহার করি, প্রেডিক্ট করা যায় যে আচ্ছা, এখন যদি আমাদের ধারণার চেয়ে ডবল সেলও হয়, তাহলে তুমি যে সংখ্যাটা বলতেছো ওই সংখ্যাটা হবে না, তাহলে আমার অত বই স্টক করা দরকার নাই। তো সুমন হাসানের প্রবলেমটা এরকম, যে তোমার হয়তো বড় ভাই বা বাবা বা কেউ একজন পার্টনার তোমার ব্যবসার, মানে হয়তো এখন তুমি ইলেকট্রনিক্স শোরুমে বললে হঠাৎ করে না মনে হচ্ছে যে এটা খুব সেল হবে, তাহলে এটা আমি 10,000 স্টক করে ফেলি। কিন্তু তুমি এটা তোমার আগের ডেটা থেকেই প্রেডিক্ট করতে পারো, তাই না? আবার সবসময় সবকিছু প্রেডিক্ট করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে বিপর্যয় আসতে পারে। এই যে ধরো, আগে যে সবকিছু একটা প্রেডিকশন ছিল, করোনা এসে মানুষের জীবন অনেকটা স্বাভাবিক ছন্দ থেকে সরায় নিয়েছে। তো এই ধরনের যখন কিছু বিপর্যয় বা খুবই অস্বাভাবিক ঘটনা ঘটবে, তখন তোমার প্রেডিকশনটা কাজ করবে না, কিন্তু ইন জেনারেল তোমার প্রেডিকশনটা কাজ করবে। তো এটা মেশিন লার্নিং এর জন্য একটা ভালো ইউজ কেস। যদিও লাস্ট 10 বছরের মেমো এন্ট্রি করা এটা অনেক কষ্টের একটা ব্যাপার। তো আসো, আমরা তো এটা করলাম, এরপর আমরা আর কি করতে পারি? আমার আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে আমরা লেস দেন 10 করছি না, লেস দেন 10 না করে যদি লেস দেন 20 করি, তাহলে কেমন হয়, মানে ক্যাটাগরিক্যাল কলামের ক্ষেত্রে। এটা রান করলাম। এটা রান করলাম। দেখো, এখন কিন্তু আমার মডেল আরো ভালো করছে, 17,263। তার মানে ওই কার্ডিনালিটিটা আমি একটু বাড়াই দিছি, লিমিটটা 10-এর বদলে 20 করে দিছি। তো যারা আগের লেকচারটা শুরু থেকে ফলো করতেছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তো এটা করে আমার আরো উন্নতি হলো, তাই তো? এর আগে 17,500 সামথিং ছিল, আমি যতটুকু মনে পড়ে। এখন আর কি করা যায়? এন এস্টিমেটরস, এটা আমি একটু চেঞ্জ করে দেখতে পারি যে কি হয় এটার মধ্যে। তো এটা আমি যেটা করতে পারি, যে রেঞ্জ তো দরকার নেই, লিস্ট আমি দিলাম, লিস্টের মধ্যে রাখলাম যে 50, 100, 100, 50। না, এটা তো আমার ওইভাবে আবার চালাইতে হবে, তাহলে আমার এভাবে না করে আমি হাতুড়ি সিস্টেমে করতে পারি। না, এইভাবে করবো না, আপাতত আমি 100-র বদলে এখানে 150 ইউজ করি। 150 দিলাম। তো খেয়াল রেখে 17,264।
17,264, 17,215, তার মানে এটা আরো ভালো। এটা একটা ভালো আইডিয়া। তো আমি যদি এস্টিমেটরটা 250 দিই, তো এটা নর্মালি আসলে যেটা করতে হবে, তোমার যে কিছু ভ্যালু কি করবে, যে 50, 100, 150, 200, 250, 500, 1000, এরকম একটা লিস্টের মধ্যে রেখে একটা লুপ চালাবা। লুপ চালিয়ে দেখতে হবে যে কোনটা দিয়ে কেমন। তো এটা হতে ক্রস ভ্যালিডেশন যখন ওরা পড়াবে তখন আলোচনা করবে। এখন 250 করে দিচ্ছি। আগে কত ছিল একটু দেখে নিই। 150, লাস্ট ভ্যালুটা ছিল 150, এখন আমি 250 করলাম। 250 করার পর এখন 17,215.8, মানে 17,216, এর চেয়ে কম হয় কিনা। না, এর চেয়ে কমে না, তার মানে 150ই ভালো। 200 করে দেখতে পারি। 295, না, 270, আর 150 যখন দিছিলাম, 215, তাহলে এইটাই মোটামুটি আমাদের আপাতত বেস্ট রেজাল্ট। তোমরা যারা আসছে আরো বেশি উৎসাহী, র্যান্ডম ফরেস্ট রিগ্রেসরের কিন্তু আরো অনেক প্যারামিটার আছে। ওই প্যারামিটার গুলাকেও এদিক সেদিক করে দেখা যায় যে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায় কিনা। তো আপাতত আমি এই রেজাল্টই সম্পূর্ণ সন্তুষ্ট থাকবো। এবার জেনারেট টেস্ট প্রেডিকশনস। নাও ইউল ইউজ ইউর ট্রেইন মডেল টু জেনারেট প্রেডিকশনস উইথ দ্য টেস্ট ডেটা। তো এইবার কাজটা করা খুব সহজ। এবার আমার কাজটা করবো কি, মাই পাইপলাইন ডট প্রেডিক্ট এক্স আন্ডারস্কোর টেস্ট। এক্স ভ্যালিড না হয়ে এটা হবে কি, আমার টেস্ট ডেটা, তাই তো। টেস্ট ডেটা জানি কি ছিল, শুরুর দিকে যদি আমি যাই, আমার টেস্ট ডেটা ছিল কোথায়, এক্স টেস্ট ফুল। এখান থেকে তো আমার সেল প্রাইসটা ড্রপ করা উচিত, তাও আমি দেখি, ড্রপ না করে দেখি। হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে আমার ওই এক্স টেস্ট ফুল থেকে ইয়েটা ড্রপ করতে হবে, আমার যে টার্গেট ভেরিয়েবলটা আছে না। ওইটারে আমি কিভাবে করতে পারি, ওই জানি গেল, আমার ওইখান থেকে ওই কোড নিয়ে করতে হবে আর কি। এখান থেকে আমার সেল প্রাইসটা ড্রপ করতে হবে এবং আমার শুধু মাই কলামসটা রাখতে হবে। তো এইটা কপি করলাম, আর মাই আন্ডারস্কোর কলামস। এক্স টেস্ট ফুলে কি সেল, এটা নাই। আচ্ছা, এই এরর মেসেজ যেটা দিছিল এটা ইউজ করাতে, এরা বললো যে সেল প্রাইস নট ফাউন্ড ইন এক্সিস, অর্থাৎ সেল প্রাইসটা নাকি ছিল না। যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই, তার মানে আমার এই কাজটা করা লাগবে না। তো এটা করলে আমার হয়ে যাচ্ছে কারেক্ট।
এখান থেকে এখানে কিন্তু আমার ওই কলামগুলো শুধু ব্যবহার করব যেগুলো আমার ফিচার হিসেবে ব্যবহার করতেছি। এখন আমি এখান থেকে সাবমিশন ডট সিএসভি ফাইল জেনারেট করব। হয়ে গেল। এখন আমার সাবমিট ইউর রেজাল্ট। তো এই জন্য আমি প্রথমে সেভ ভার্সনে ক্লিক করে এটাকে সেভ করতেছি এবং দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা। স্যার, প্রোগ্রামিং এর সব থেকে কোন ম্যাথ গুলো বেস থেকে ভেক্টর নাকি? এটার আসলে কোনো ইয়ে নাই। স্কুলের যে বেসিক ম্যাথমেটিক্স সেগুলো তো লাগেই, আর আরেকটু ভালো প্রোগ্রামার হইতে চাইলে ডিসক্রিট ম্যাথমেটিক্স লাগে, আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজাবরা, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি এগুলো লাগে। আর ফারহানা ইয়াসমিন প্রশ্ন করছে কোডগুলা কিভাবে পাবো। কোডগুলা পাবা হচ্ছে kaggle.com, ওইখানে গিয়ে এই নতুন অ্যাকাউন্ট খোলা যায়, সেখানে নতুন অ্যাকাউন্ট ফ্রি খোলা যায়, তো সেখানে গিয়ে কাজ করবা। আর এই যে প্রত্যেকটা লেকচারেই কিন্তু লিঙ্ক গুলা শেয়ার করা হচ্ছে চ্যাটের শুরুতে, অথবা আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি তখনও। তো এই কাজটা শেষ। এখন আমি এখানে যাব, আমি গেলাম ওপেন ইন ভিউয়ার জাস্ট দেখার জন্য, যেটা আমি মোটামুটি রিড অনলি মোডে দেখতেছি যে এই কাজগুলো করা হয়েছে। তাহলে আমি রেজাল্ট সাবমিট করে দিব। এটা কোথায় যে আউটপুটে কি সাবমিট, সাবমিট করে দিলাম। ভিউ মাই সাবমিশনস। সাবমিটেড জাস্ট নাও। আমার স্কোর আছে 16,425। এটা কি আগের চেয়ে ভালো? আগের চেয়ে কিন্তু ভালো। গতকালকে আমি যেটা করেছিলাম যে 16,625, এটার চেয়ে আর একটু ভালো করার কথা ছিল, যে একটা অপশনাল এক্সারসাইজ ছিল, কিন্তু সেই এক্সারসাইজটা আমি আর করার সময় পাই নাই। কিন্তু এটার চেয়ে আজকে আমরা এই যে পাইপলাইন ব্যবহার করলাম এবং এখানে যে একটু মডেলটা চেঞ্জ, কিছু জিনিসপত্র চেঞ্জ করলাম, করে দেখতেছি 16,425, এটা আগের চেয়ে ভালো স্কোর। তার মানে আমরা ধীরে ধীরে আমাদের মডেলটাকে আরো ভালো বা উন্নত করছি। তো এখন আমরা আমাদের আজকের যে দ্বিতীয় টপিক সেটাতে চলে যাব, ক্রস ভ্যালিডেশন। এবং তোমরা যারা হয়তো মেশিন লার্নিংটা নতুন বা ডেটা সায়েন্সে নতুন, এবং তোমাদের আসলে মনে হয় না এখন আরো কিছুদিন পরে করব, তো তোমরা যখন কেগেল থেকে স্টার্ট করতে পারো, এবং অনুপ্রেরণার দরকার হলে ইউটিউবে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারো। এখানে আমি নিজে ওদের পড়ে যা বুঝি সেটা নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি আর কি। তো আর কোনো প্রশ্ন না থাকলে আমি এটা শুরু করে দিই। সো মেশিন লার্নিং ইজ এন ইটারেটিভ প্রসেস। ইটারেটিভ প্রসেস মানে কি, যে আমরা শুরু থেকে দেখতেছি, শুরুতেই কিন্তু আমি প্রথম দিকে একটা মডেল তৈরি করে এখান থেকে আউটপুট জেনারেট করে আমি সাবমিট করে দিলাম, অর্থাৎ আমার কাজ হয়ে গেল। কিন্তু কাজ কিন্তু সেখানেই শেষ না। ইটারেটিভ মানে হচ্ছে আমার একটা লুপের মতো এটা চলতে থাকবে, মানে এটাকে আরো বেটার করবো, আরো বেটার করবো, আরো বেটার করবো, যেটা আমি করতেছি, তাই না? এই যে এই কম্পিটিশনে প্রথমে যে এই মডেলটা আমরা সাবমিট করছি সেটা কত, সেটার এরর ছিল 21,217। আমার টার্গেট হচ্ছে এররটা কমানো। তারপরে এত, তারপরে এত, এখানে খুব একটা ডিফারেন্স হয় নাই, তারপরে আরো কমলো, আরো কমলো। তো এটা হচ্ছে একটা ইটারেটিভ প্রসেস। শুরুতেই একবারে সবকিছু করে ফেলা যাবে না, শুরুতে বেসিক কাজটা করতে হবে এবং তারপর আস্তে আস্তে মডেলটা ইমপ্রুভ করতে হবে। You will face choices about what predictive variables to use, what type of models to use, what arguments to supply to those models, etc. So far, you have made those choices in a data-driven way by measuring model quality with a validation set. তাই না? আমরা ভ্যালিডেশন সেট দিয়ে আমরা মডেল কোয়ালিটি মেজার করতেছি, যে আচ্ছা এইগুলো ইউজ করলে কেমন হয়, ওইটা ইউজ করলে কেমন হয়, এটা ইউজ না করলে কেমন হয়। এখন বাট দেয়ার আর সাম ড্রব্যাকস টু দিস অ্যাপ্রোচ। তো আমরা যে অ্যাপ্রোচটা ফলো করতেছি এটা কিছু সমস্যা আছে। To see this, imagine you have a data set with 5,000 rows. You'll typically keep about 20% of the data as a validation data set, or 1,000 rows. But this leaves some random chance in determining model scores.
That is, a model might do well on one set of 1000 rows, even it would be inaccurate on a different 1000 rows. এখন ধরা যাক আমরা যেটা বলতে চাইছি যে ধরো আমার ডেটা সেটে আছে 5000 রো, এবং আমরা সাধারণত 80-20 রুল যদি ফলো করি, তাহলে 4000 রো দিয়ে আমি ট্রেন করব, আর 1000 রো দিয়ে আমি কি করব, এটার ভ্যালিডেশন বা টেস্টিং করব। তো অনেক সময় র্যান্ডম, যেহেতু ডেটাগুলো আমি র্যান্ডমলি নিচ্ছি, এরকম হতে পারে যে মডেলটা, যে একটা সেট অফ 1000 রো এর জন্য এটা খুব ভালো কাজ করতেছে, কিন্তু আরেক সেট অফ 1000 রো এর জন্য এটা ভালো কাজ করতেছে না। তো এইরকম আহ, সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত এই ধরনের ঘটনা ঘটতে পারে। At an extreme, you could imagine having only one row of data in the validation set. If you compare alternative models, which one makes the best predictions on a single data point will be mostly a matter of luck. তোর এক্সট্রিম একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, যেমন ধরো তাহলে তোমার যদি ভ্যালিডেশন সেটে একটা ডেটা থাকতো, একটা রো থাকতো, এবং তুমি বিভিন্ন মডেল তুমি ওই রো এর পারফরমেন্সের উপর কম্পেয়ার করতেছো, তাহলে এটা আসলে এটা একটা লটারির মতো, যে তোমার জাস্ট লাকের বিষয় হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে? ইন জেনারেল, দ্য লার্জার দ্য ভ্যালিডেশন সেট, দ্য লেস র্যান্ডমনেস, এটাকে নয়েজও বলে, দেয়ার ইজ ইন আওয়ার মেজার অফ মডেল কোয়ালিটি। তো আমার যদি ভ্যালিডেশন সেটটা অনেক বড় হয়, তাহলে আমার মডেলের কোয়ালিটিটা ভালো হবে, এখানে লেস র্যান্ডমনেস থাকবে, লেস নয়েজ থাকবে, মানে গন্ডগোল কম থাকবে। এখন কথা হচ্ছে, তাহলে তো আমি এই 5000 ডেটার মধ্যে তাহলে আমি করি 80% দিয়ে ভ্যালিডেশন করি, 20% দিয়ে ট্রেন করি, তো সেটাও তো আবার ভালো কথা না। কারণ আমার একটা মডেল যখন আমি ট্রেন করব, সে যত বেশি ডেটা পাবে তার ট্রেনিংটা তত ভালো হবে। তাহলে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্যই সম্ভবত এখানে একটা বুদ্ধিশুদ্ধি দেয়া আছে, যেটাকে ওরা বলছে ক্রস ভ্যালিডেশন। Unfortunately, we can only get a large validation set by removing rows from our training data, and smaller training datasets means worse model. তো একটু আগে যেটা বললাম যে ট্রেনিং ডেটাসেট যদি ছোট হয় তাহলে আমার মডেল খারাপ হবে। তাহলে ক্রস ভ্যালিডেশন কি জিনিস? In cross validation, we run our modeling process on different subsets of the data to get multiple measures of model quality. For example, we could begin by dividing the data into 5 pieces, each 20% of the full dataset. In this case, we say that we have broken the data into 5 folds. এটা খুবই একটা ইন্টারেস্টিং আইডিয়া। আমার চা শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন ফর এক্সাম্পল, উই কুড বিগিন বাই ডিভাইডিং দ্য ডেটা ইন্টু 5 পিসেস, ইচ 20% অফ দ্য ফুল ডেটা সেট। ধরো ফুল যে ডেটা সেট ছিল এটাকে আমি 5টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে, 5টা সমান ভাগে, তাহলে প্রত্যেক ভাগে কি 20% ডেটা থাকবে। ইন দিস কেস উই সে দ্যাট উই হ্যাভ ব্রোকেন দ্য ডেটা ইন্টু 5 ফোল্ডস, এটা বলেছে 5 ফোল্ডস এ ভাগ করা। এটা হচ্ছে আমার টোটাল ডেটা সেট হচ্ছে এত বড়, আর এখানে হচ্ছে 1 2 3 4 5টা ভাগ। তো প্রথমবার যখন এক্সপেরিমেন্ট করব, প্রথম ভাগটারে আমি ধরবো ভ্যালিডেশন ডেটা, পরের 4টা ভাগরে আমি মডেল ট্রেন করব, করে এটা দিয়ে ভ্যালিডেট করব। তো প্রথমবার এক্সপেরিমেন্ট 1-এ ফার্স্ট ফোল্ডটা হচ্ছে ভ্যালিডেশন ডেটা, বাকি ফোল্ডগুলো হচ্ছে ট্রেনিং ডেটা। এক্সপেরিমেন্ট 2-তে সেকেন্ড ফোল্ডটা হচ্ছে ভ্যালিডেশন ডেটা, বাকিগুলো হচ্ছে ট্রেনিং ডেটা। এক্সপেরিমেন্ট 3-তে থার্ড ফোল্ডটা হচ্ছে ভ্যালিডেশন ডেটা, বাকিগুলো হচ্ছে ট্রেনিং ডেটা। তাহলে মূল আইডিয়াটা হচ্ছে, আমি তাহলে এই 5টা ভাগে ভাগ করে 5বার কাজটা করব, এক একবার এক এক সেটটাকে ভ্যালিডেশন ডেটা ধরবো, বাকিগুলোরে আমি ট্রেনিং ডেটা ধরবো, এইভাবে আমি মডেলটাকে চালাবো। তাহলে in experiment 1, we use the first fold as a validation set and everything else as training data. This gives us a measure of model quality based on a 20% holdout set. In experiment 2, we repeat this process using every fold once as the holdout set. Putting this together, 100% of the data is used as holdout at some point, and we end up with a measure of model quality that is based on all the rows in the data set, even if we don't use all rows simultaneously. তো এই হচ্ছে ক্রস ভ্যালিডেশন। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? কেগেল তো রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে, এরপরে তার কোনো ইয়ে থাকে না। তো আসলে কখন আমরা ক্রস ভ্যালিডেশন ইউজ করবো? ক্রস ভ্যালিডেশন গিভস আ মোর একুরেট মেজার অফ মডেল কোয়ালিটি, which is especially important if you are making a lot of modeling decisions. However, it can take longer to run because it estimates multiple models. তো অবশ্যই এটা
চালাতে গেলে তো বেশি সময় লাগবেই, কারণ এটা তো বারবার প্রত্যেকটা ফোল্ডের জন্যই এই এটা করতেছে। উপরের যে উদাহরণে 5 বার সে কাজটা করতেছে, তাহলে 5 গুণ বেশি সময় লাগার কথা। তো আমি যদি অনেক ডিসিশন নিয়ে নেই, তাই না, আমি যেমন ডিসিশন নিছি যে কোন ক্যাটাগরিক্যাল ভ্যালু ইউজ করব, নিউমেরিক্যাল ভ্যালু যেখানে থাকবে না সেখানে আমরা কিভাবে রিপ্লেস করব, ইম্পিউটেশনের কাজটা করব। তো এই ধরনের অনেক ডিসিশন যখন নেই, তখন আসলে ক্রস ভ্যালিডেশন করাটা জরুরি। সো কিন্তু আবার ক্রস ভ্যালিডেশন করলে সমস্যা কি, যে এইটা যেহেতু মাল্টিপল মডেল, এই জন্য আমার জিনিসটা স্লো হয়ে যাচ্ছে। সো গিভেন দিস ট্রেড অফস, হোয়েন শুড ইউ ইউজ ইচ অ্যাপ্রোচ? For small datasets, where extra computational burden isn't a big deal, you should run cross validation. Small dataset জন্য ধরো আমার যদি একটা মডেল যদি 1 মিনিট সময় লাগে, 5টা মডেল যদি 5 মিনিট সময় লাগবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার যদি একটা মডেল চলতে 2 ঘন্টা সময় লাগে এবং 5টা মডেল চলতে 10 ঘন্টা সময় লাগে, তাহলে এটা কখনো কখনো ব্যাপার, আবার কখনো কখনো ব্যাপার না, নির্ভর করে আমি আসলে কি করতেছি, কেন করতেছি। কিন্তু আবার একটা মডেল চলতে যদি 1 দিন সময় লাগে, আবার সেটা চলতে যদি আমার 5 দিন সময় লাগে, তাহলে আবার সমস্যা, ঠিক আছে। এছাড়াও যেখানে আমার ডেটা সেটটা খুব লার্জ, যেমন ধরো আমার কাছে যে ছাত্রছাত্রীর কথা বললাম যে 10,000-এর ডেটা নিয়ে আমি কাজ করতে চাই, ধরো এখানে তুমি আমাকে 10 কোটি শিক্ষার্থীর ডেটা দিছো, এবং সেই ক্ষেত্রে আমি যদি 80% দিয়ে ট্রেন করি, মানে কত, 80 লক্ষ শিক্ষার্থীর ডেটা দিয়ে আমি এটাকে ট্রেন করলাম, আর 20 লক্ষ শিক্ষার্থীর ডেটা দিয়ে আমি এটাকে ভ্যালিডেশন করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ক্রস ভ্যালিডেশন করার দরকার নাই, কারণ তখন আমার ডেটাটা যথেষ্ট র্যান্ডম। So for larger datasets, a single validation set is sufficient. Your code will run faster, and you may have enough data that there's little need to reuse some of it for holdout. তো এই হচ্ছে বিষয়। এখন তুমি প্রশ্ন করতে পারো যে তাহলে ঠিক কতটা রো হইলে স্মল হবে এবং কতটা রো হইলে লার্জ হবে। এটার আসলে কোনো ধরা বাঁধা নিয়ম কানুন নাই, এটা তোমরা যতই ডেটা সায়েন্স নিয়ে কাজ করবা, অভিজ্ঞতা অর্জন করবা, সেটা কাজ করতে করতে শিখবা। So there's no simple threshold for what, আচ্ছা ওরা, আমি যেটা বলছি ওরা এখন এটাই বলছে যে এটা কোনো সিম্পল থ্রেশহোল্ড নাই যে লার্জ ভার্সেস স্মল ডেটা সেট, বাট ইফ ইউর মডেল টেক্স এ কাপল অফ মিনিটস অর লেস টু রান, ইটস প্রবাবলি ওয়ার্থ সুইচিং টু ক্রস ভ্যালিডেশন। যদি ওরা ওদের মতে যে তোমার মডেলে যদি চলতে 2 মিনিট বা তার চেয়ে কম সময় লাগে, তাহলে তুমি ক্রস ভ্যালিডেশন করতে পারো, তাহলে তো 2 মিনিটের জায়গায় 10 মিনিট লাগবে, এবং ইন মোস্ট অফ দ্য কেসেস ইটস অল রাইট যে 10 মিনিট টাইম লাগতেছে। So alternatively, you can run cross-validation and see if the scores of each experiment seem close. If each experiment yields the same results, a single validation set is probably sufficient. এবং আরো ক্রস ভ্যালিডেশন করে আমরা দেখতে পারি যে স্কোর গুলা সেম কিনা। যদি দেখি যে স্কোর গুলা মোটামুটি সেম, তাহলে একটা ইয়ে করলেই চলবে। এখন আমরা উইল ওয়ার্ক উইথ দ্য সেম ডেটা ইন দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল, মানে আমরা যে মেলবোর্ন ডেটার উপর কাজ করতেছি সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তাইলে এটা চালাই দিলাম। তারপর এখানে আমরা পাইপলাইন তৈরি করতেছি, পাইপলাইন তৈরিটা করে ফেললাম। তো পাইপলাইন তৈরি করার পর, while it's possible to do cross validation without pipeline না করে ক্রস ভ্যালিডেশন করা যায়, it is quite difficult. Using a pipeline will make the code remarkably straightforward. এই ক্রস ভ্যালিডেশন করার সময় পাইপলাইন করলে আমার কোডটা খুব সুন্দর হয়ে যাবে। এখন দেখো যে ক্রস ভ্যালিডেশন স্কোর, we obtain cross validation scores with the cross underscore val underscore score method function from scikit-learn. We set the number of folds with the cv parameter. তাহলে এই যে ক্রস ভ্যাল স্কোর, এখানে সিভি হচ্ছে কয়টা ফোল্ড থাকবে, এটা বলেছে 5টা, এবং প্রথমটা কি মাই পাইপলাইন মাল্টিপ্লাই বাই -1 সিন্স sklearn calculates নেগেটিভ এমই। তো এখানে প্রথমে পাইপলাইনটা দিতে হবে, তারপর এক্স দিতে হবে, ওয়াই দিতে হবে, এক্স হচ্ছে ফিচার, ওয়াই হচ্ছে টার্গেট। এই সিভিটা মানে কয়টা ফোল্ড সেটা হচ্ছে 5, এবং স্কোরিংটা কি নেগেটিভ মিন অ্যাবসলিউট এরর, তাহলে এই জন্য এটাকে আবার -1 দিয়ে গুণ করছে যাতে পজিটিভ রেজাল্ট আসে। তো এখন দেখো আগের বার কিন্তু আরো দ্রুত চলে আসতো রেজাল্টটা, তাই না, এখন আগের চেয়ে অবশ্যই 5 গুণ টাইম বেশি লাগার কথা। তাহলে এই যে ক্রস ভ্যালিডেশন করে 5টা সেটের উপর দেখা যাচ্ছে যে একটার স্কোর আসছে 301,628, 303, 287, 236, 260। এই দেখো 4 নম্বরটার ক্ষেত্রে কিন্তু সিগনিফিকেন্টলি কম,
এটা হচ্ছে সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি কোনটা? 303, মানে 3,03,000, আর এটা হচ্ছে 2,36,000। তার মানে এই ডেটার ইউজ করতে গিয়ে আমরা দেখলাম যে বেশ কমই তো আসছে, তাই না? The scoring parameter chooses a measure of model quality to report. In this case, we choose negative mean absolute error (MA). The docs for scikit-learn shows a list of options. তো এটা ছাড়াও আর কি কি অপশন আছে সেটা তোমরা যদি এখানে যাও, এখানে গেলে তোমরা দেখতে পারবা যে তো এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে, তো এগুলো নিয়ে আসলে লেখাপড়া করতে হবে যে এই এরর গুলা কি, সরি এই মেজারিং সিস্টেম গুলা কি কি। So it is a little surprising that we specify negative MAE. Scikit-learn has a convention where all metrics are defined so high, so an high number is better. Using negative here allows them to be consistent with that convention, though negative MAE is almost unheard of elsewhere. সাধারণত MAE কোথাও ইউজ করা হয় না, তো এখানে কেন ইউজ করলো? যে scikit-learn একটা কনভেনশন আছে where all metrics are defined so high number is better. সাইকিট লার্নারের কনভেনশন একটা জিনিসের মান যত বেশি সে তত ভালো। তার মানে ধরো যে যার ইনকাম 100 টাকা, তার চেয়ে যার ইনকাম 150 টাকা সেটা আরো ভালো। তো যার নাম যে পরীক্ষায় 80 পাইছে তার চেয়ে যে 85 পাইছে তো 85 আরো ভালো। এখন তাহলে সবই বেশি বেশি হইলে ভালো। তো এখন যদি বলি এরর হইছে এখানে 2,36,000 আর এখানে হইছে 3,01,000, তখন সে বলবে যে না, যেটা বেশি সেটা ভালো। তো এটা করার জন্য কিন্তু আমাদের তো আসলে আমরা জানি যেটা কম ভ্যালু এই আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে সেটা ভালো, তো এই জন্য আমরা নেগেটিভ করে দিছি। তো নেগেটিভ করলে -236 কিন্তু -303 এর চেয়ে বেশি, তাহলে নেগেটিভ করলে যেটা সবচেয়ে নেগেটিভ, যেটা সবচেয়ে কম সেটাই সবচেয়ে ভালো, সরি যেটা সবচেয়ে কম সেটাই সবচেয়ে বেশি হয়ে যাবে নেগেটিভ করলে। ধরো 1 2 3, এইটার মধ্যে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে? 3, কিন্তু সবচেয়ে ছোট কে? 1, কিন্তু আমার এই ক্ষেত্রে হচ্ছে 1 হচ্ছে সবচেয়ে ভালো, আমি চাই যে সবচেয়ে ছোট যে তার প্রায়োরিটি দিতে, এই জন্য নেগেটিভ ইউজ করে দিচ্ছে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -1 -2 -3, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে? যে -1 সেই সবচেয়ে বড়। তো এই হলো বিষয়টা আর কি। We typically want a single measure of model quality to compare alternative models, so we take the average across experiment। তো আমাদের এই সবগুলো করে অ্যাভারেজ হচ্ছে এত। So using cross validation yields a much better measure of model quality with the added benefit of cleaning up our code. Note that we no longer need to keep track of separating training and validation sets. So especially for small data sets, it is a good improvement. আমার তাইলে এখানে দেখো যে ওরা যেটা বললো, আমার কিন্তু ট্রেন টেস্ট স্প্লিট ওই কাজগুলো করা লাগতেছে না, তাই না? কারণ এটা এখন ট্রেনিং টেস্টিং আলাদা করে আমি স্প্লিট করবো না, আমি যে ক্রস ভ্যালিডেশন ইউজ করতেছি সেই 80-20 করে ওইভাবে স্প্লিট করতে থাকবে। আমি যতটা ফোল্ড বলে দিব ততটা ফোল্ডে স্প্লিট করবে, এবং 80-20 করে করবে না আসলে। এই সেম এই 5টা ভাগ করলে 80-20 হবে, যদি আমি 4 ভাগ করতাম তাহলে 75-25 হইতো, তাই না? তো সেই এই কাজটা করে দিচ্ছে, এতে আমার আর কষ্ট করে ইয়ে করা লাগলো না। আর এই ক্ষেত্রে আমি কিভাবে বলবো তাহলে এই মডেলটার ইয়েটা কি, এই এমএই স্কোরটা কত হবে? যেহেতু আমার 5টা ফোল্ডে 5টা রেজাল্ট দেয়, এই জন্য এটাকে আমি মিন বা অ্যাভারেজ করে দিব, তাহলে আমি সেটা পেয়ে গেলাম। এখন আমি এক্সারসাইজ করব। তো প্রথমে এই সেট আপটা চালাই দিই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। না, তোমাদের কোনো প্রশ্ন নাই? তো এখন আমরা আবার ওই যে আমরা আগের যে হাউস প্রাইসের ডেটা ছিল সেইখানে আমরা চলে যাচ্ছি। তো আগের মতোই ফর সিম্পলিসিটি, মানে জিনিসটাকে সিম্পল রাখার জন্য, কারণ ওরা মেইন আইডিয়া তো ক্রস ভ্যালিডেশনটা বোঝানো, এই জন্য ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে বাদ দিয়ে দিছে। এখন আমরা যদি দেখতে চাই যে হেড কি, মানে এক্স ডেটা ফ্রেমটা কেমন, এটা হচ্ছে এরকম। তো এখানে আমি পাইপলাইন তৈরি করতেছি। এখন দেখো যে ক্রস ভ্যালিডেশন স্কোর মাল্টিপ্লাই বাই -1 সিন্স স্কেলার ক্যালকুলেটর, ঠিক আছে? এটা হচ্ছে মাই পাইপলাইন এক্স ওয়াই, এটা তাহলে
এমএ স্কোর কত? এভারেজ এমএ স্কোর হচ্ছে এই 18,276 এটার ক্ষেত্রে। তো write a useful function. In this exercise, you will cross-validate to select parameters for a machine learning model, beginning by writing a function getScore that reports the average MA of a machine learning pipeline that uses the data in X and Y to create folds, simple imputer with all parameters left as default to replace missing values, and random forest regressor with random state 0 to feed the random forest model. The n estimator parameter supplied to getScore is used when setting the number of trees in the random forest model. মানে কয়টা ট্রি ব্যবহার করা হবে সেটা হচ্ছে n estimator। এবং আমার কি করতে হবে? রিটার্ন দ্য অ্যাভারেজ এমই ওভার 3 folds অফ র্যান্ডম ফরেস্ট মডেল। তাহলে আমার কি করতে হবে? প্রথমে আমার পাইপলাইন তো এখানে বলে দিছে, তো আমি আবার এই পাইপলাইনটা আবার নিব আর কি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। এটা হচ্ছে আমার পাইপলাইন। ওরা বলছে যে সিম্পল ইম্পিউটার ইউজ করতে, র্যান্ডম স্টেট 0, এন এস্টিমেটর হচ্ছে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা ইউজ করতে বলছে। আবার ফোল্ড ক্রিয়েট করব কি এইভাবে? আমি প্রিন্ট করব না, আমি করব রিটার্ন, তাই না? আর আমাকে বলছে হচ্ছে 3টা ফোল্ড করতে বলছিল না কোথাও? যে রিটার্ন দ্য এভারেজ ওভার 3 সিভি ফোল্ডস অফ র্যান্ডম ফরেস্ট। তো এই হচ্ছে আমার ফাংশন। কারেক্ট, মানে এটাই আমার করতে বলছে। তো এটা করে বুঝলো ওরা, দেখলো যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা। এখন আসো যে গেট স্কোর যে আসলো, টেস্ট ডিফারেন্ট প্যারামিটার ভ্যালুস। নাও ইউ উইল ইউজ দ্য ফাংশন দ্যাট ইউ ডিফাইন্ড ইন স্টেপ 1 টু ইভালুয়েট দ্য মডেল পারফরমেন্স corresponding to 8 different values for the numbers of trees in the random forest. 50, 100, 150 এরকম করে 400. Store your results in a Python dictionary results where results I is the average MAE returned by getScore. তাহলে এখানে আমরা একটা পাইথন ডিকশনারি করব। একটা ডিকশনারি কম্প্রিহেনশন ব্যবহার করি। এটার কি হচ্ছে কি আই, আর ভ্যালু হবে কি আই ফর আই ইন রেঞ্জ 50, 400, তাহলে 401 আগ পর্যন্ত প্রতিবার 50 করে বাড়বে। আমি একটু এটা প্রিন্ট করে দেখতে চাই, চেক করব না, আগে প্রিন্ট করে নিই। এখানে আমি একটা কাজ ভালো করি না, আমি যেহেতু টেস্ট করতেছি নিজের জন্য, এটা আমি 50 আর 101 লিখলেই হয়তো। তো এখন আমি অপেক্ষা করতেছি।
তো দেখি প্রোগ্রাম যখন চলতেছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা দেখেছি 50 যদি ইউজ করি তাহলে এটা পাওয়া যাচ্ছে 18,353, 100 ইউজ করলে 395, 150 ইউজ করলে 288। তাহলে আমি, এবং শেষ পর্যন্ত কত, 400 ইউজ করলে হচ্ছে এত। তার মানে এটা ঠিক আছে, আমার এটা করা দরকার নাই। প্রিন্ট রেজাল্ট, আমি এটা স্টেপ 2 চেক করে ফেলতে পারি। Use the next cell to visualize your results from step 2. Run the code without changes. তো এটা যদি আমি রান করি, তো এই সেলটা রান হবে হচ্ছে এই সেলটা রান শেষ হওয়ার পর। তো আমি আশা করি আমার স্টেপ 2 চেকটা কারেক্টই আসবে। এবং এখানে ওরা একটা ভিজুয়ালাইজ করবো, আমরা গ্রাফের মধ্যে দেখবো, এবং এখান থেকে আমি ফাইন্ড দ্য বেস্ট প্যারামিটার ভ্যালু সেটা আমরা বসাবো। তো এটা চলতে একটু টাইম লাগতেছে, কারণ কি সে এই যে এখানে আসলে 50, 100, 150 এরকম 400-র জন্য করতেছে, তারপরে আবার এখানে হচ্ছে ক্রস ভ্যালিডেশন করতেছে তিন তিনটার এর জন্য, মানে আবার 3 বার করে চলতেছে। তাহলে মোট 3 × 8, 3, এটা 24 বার আমার এই মডেলটা চলতেছে। তো স্টেপ 2 কারেক্ট, এটা আমার কাজ হয়েছে। এবং এখানে আমরা যদি এটা প্লট করি যে কোনটার জন্য কি পেলাম, কারণ আমার ওই যে একটু আগে অনেকগুলো সংখ্যা আসছিল, আমি হ্যাঁ আছে কোনটা ছোট ওই নিজের চোখে দেখা। তো এখানে যদি 100টা হইতো, যদি 200টা হইতো তাহলে তারও সমস্যা। তো এই যে এইখানে এই যে আমি গ্রাফ থেকে বুঝতে পারতেছি যে এই যে এখানে কমছে কমছে কমছে, তো মোটামুটি আমরা যে ভ্যালুগুলো দিয়ে টেস্ট করছি এর জন্য 200ই হচ্ছে অপটিমাল। আমি তো চাই সবচেয়ে কম যাতে আসে, তাই না? এক্সটি বুস্ট হচ্ছে। তো এই আমাদের আজকের কাজ শেষ। তো in this exercise you have explored one method for choosing appropriate parameters in a machine learning model. If you'd like to learn more about hyperparameter optimization, you are encouraged to start with grid search, which is a straightforward method for determining the best combination of parameters for a machine learning model. Thankfully, scikit-learn also contains a built-in function grid search CV that can make your grid search code very efficient. তো গ্রিড সার্চ হচ্ছে, তো এখন তো বিভিন্ন রকম প্যারামিটার আছে, এবং ধরো 5টা প্যারামিটার আছে, এবং প্রত্যেকটারই আবার বিভিন্ন ভ্যালু দিয়ে আমি টেস্ট করতেছি। তো এই জিনিসটাকে ওইভাবে সার্চ করাটা বলে গ্রিড সার্চ। তুমি একটা গ্রিডের মধ্যে সার্চ করতেছো আসলে কোন ভ্যালুর জন্য তোমার এই সবচেয়ে অপটিমাল প্যারামিটার, যার জন্য তোমার মডেলটা সবচেয়ে ভালো পারফর্ম করে। তো সাইকিট লার্নে একটা ফাংশন তৈরি করে দিয়ে আছে গ্রিড সার্চ সিবি। তোমরা যারা আরো জানতে আগ্রহী, তোমরা এই হাইপার প্যারামিটার অপটিমাইজেশন এবং গ্রিড সার্চ সিবি নিয়ে আরো লেখাপড়া করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল খুবই ইন্টারেস্টিং একটা মডেল গ্রেডিয়েন্ট বুস্টিং নিয়ে ওরা আলোচনা করবে, যেটা আমি গত বছর একটা প্রজেক্টে ব্যবহার করেছিলাম। তো ওইটা বেশ খুবই কার্যকরী একটা জিনিস। র্যান্ডম ফরেস্টটা ভালো জিনিস। র্যান্ডম ফরেস্ট আমি এখন যেখানে চাকরি করি এই অফিসের একটা প্রজেক্টে র্যান্ডম ফরেস্ট ব্যবহার করা হয়েছে। তো তোমাদের সঙ্গে আগামীকাল আশা করি একই সময় আবারও দেখা হবে। তোমরা যারা আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার এখন এটা আমি একটু সেভ করে ফেলি, তাই না? তো আজকের মতো আমাদের লাইভ এখানেই শেষ।